আমরা প্রশ্নোত্তরের মধ্যেই রয়েছি বটে, কিন্তু এটা মনে রাখবেন, যা কিছু বলবো, যে প্রশ্নের উত্তর দিচ্ছি, সেগুলো এক একটা স্বয়ংসম্পূর্ণ এপিসোড হয়ে উঠতে পারে, যদিও আমি সংক্ষেপে বলছি। কাজে সেইটা মাথায় রেখেই আপনারা দেখবেন। সায়ন্তন ব্যানার্জি প্রশ্ন অনেকগুলো করেছিলেন, তার মধ্যে রেলিভেন্ট কতগুলো আমি নিয়েছি বেছে আজকে। সেগুলো যেমন একটা ভারতবর্ষের যে বিভিন্ন প্রাচীন রাজ্য, চেদি, মৎস্য এবং চিত্রাঙ্গদার মণিপুরের কথা উনি জিজ্ঞাসা করেছেন স্পেশালি। সত্যি কথা বলতে গেলে যে এদের প্রাচীন রাজ্যে তার এখনকার অবস্থান, এটা নিয়ে পুরো বই আছে অনেক। কাজে সেখান থেকে এই তিনটে রাজ্য বলা মানে কিন্তু মহাভারতের কিছু হলো না, আরও অনন্ত রাজ্য আছে, সেগুলোর সম্বন্ধে বলা উচিত ছিল, কিন্তু প্রশ্ন করেছেন যেহেতু সেটা বলি। চেদি রাজ্য বিখ্যাত হচ্ছে প্রথমত উপরিচর বসু, তিনি ছিলেন যার যিনি সত্যবতী ব্যাসের মা, কোনোভাবে তার সম্পর্ক থেকে এসেছেন, সেটা ছেড়েই দিলাম। তিনি চেদি রাজ্যের একজন প্রতিষ্ঠাতা পুরুষের মধ্যে পড়েন। পরবর্তীকালে চেদি রাজ্য বিখ্যাত হয়েছে যেখানে যে কৃষ্ণের পরম শত্রু এবং অন্যদিকে ভাই শিশুপাল, তিনি এই চেদি রাজ্যের অধীশ্বর ছিলেন, তিনি জরাসন্ধের এলাই ছিলেন। এখন এই যে চেদি রাজ্য, যে ভৌগোলিক অবস্থান, সেটা নিয়ে যিনি প্রথম ভালো আলোচনা করেছিলেন তাদের মধ্যে দুজন লোক, একজন বাঙালি আর একজন সাহেব। তিনি হচ্ছেন কানিংহাম একজন, আর একজন হচ্ছেন নন্দলাল দে। নন্দুলাল দে, এইভাবেই তিনি নিজের বানান লিখতেন। তখনকার দিনের একেবারে ব্রিটিশ রাজ, সেই সব সময় নন্দলাল, হয়তো তিনি নন্দুলাল দে এইভাবে লিখতেন। এনিহাও, তার জিওগ্রাফিক্যাল ডিকশনারি অফ অ্যানসেন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া বলে বোধ হয় মোস্ট প্রবাবলি বইটার নাম। সেখানে এসব জিওগ্রাফিক্যাল নেমসগুলো নিয়ে আলোচনা করেছেন, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সেখানে চেদি রাজ্যের যে নিশানা যেভাবে দেওয়া আছে, তাতে উনি বলছেন যে চেদি রাজ্যটা মোটামুটি মধ্যপ্রদেশের, তখন হয়তো মধ্যপ্রদেশের মধ্যে ঝাড়খণ্ডের খানিকটা ছিল, এমনকি উত্তরপ্রদেশেরও খানিকটা ছিল, কারণ মধ্যপ্রদেশ জায়গাটা তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ছিল। এমনকি মিডিয়েভাল পিরিয়ডও মধ্যদেশ বারবার বলা হয়েছে। যেটা নন্দুলাল দেব বলেছেন যে তৎকালীন দিনে যে কালী সিন্ধু নদী ছিল, যেটা বিন্ধ্য পর্বতের দিক থেকে আলটিমেটলি বেরিয়ে আবার রাজস্থানের দিকে চলে গেছে, এরকম একটা খবর। কিন্তু কালী সিন্ধু তৎকালীন দিনে বিখ্যাত নদী ছিল, কারণ কালিদাস উল্লেখ করেছিল, এবং কালিদাস মধ্যপ্রদেশের ব্যাপারে, যেখানে তার উজ্জয়িনী ছিল শিপ্রা নদী তীরে, ফলত মধ্যপ্রদেশের ব্যাপারে কালিদাসের এইগুলোও খুব ইম্পর্টেন্ট। কালী সিন্ধু নদীর কথা কালিদাস বলেছেন। সেই কালী সিন্ধু হচ্ছে এই 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 চেদি রাজ্যের মানে পশ্চিম দিকে, এবং অন্যদিকে হচ্ছে টনস, এরকম একটা নদী। এই দুয়ের মাঝামাঝি জায়গায় নন্দুলাল দে মনে করছেন, এবং সোজাসুজি রাজ্যটাকে অনেকেই বুন্দেলখন্ড, এই যে বিখ্যাত যে জায়গাটা বুন্দেলখন্ড, সেই জায়গাটার কথা কিন্তু বলছেন। এটা জায়গাটা বেশ বড়, এমনকি আধুনিককালে সেটাকে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে ভাগ করার কথাও হয়েছিল, নানান রকম, সেসব আমি অত বলতে পারবো না। কিন্তু এই যে বুন্দেলখন্ড জায়গাটা, এটা খেয়াল করে দেখুন যে 12th সেঞ্চুরিতে যে চান্দেলা রাজারা এই জায়গায় ছিলেন, তারা যথেষ্ট প্রচুর পরিমাণ স্কাল্পচার তাদের ক্রেডিটে আছে। তারপরে বুন্দেলা, এরা কিংস, এই বুন্দেলাদের নামে কিন্তু বুন্দেলখন্ড এইটা হয়েছে। কিন্তু এই বুন্দেলখণ্ডের মধ্যেও আবার কেউ কেউ আবার একটু অন্যরকম বলছেন, যেমন আমাদের হ্যাঁ বুন্দেলখণ্ডের মধ্যেই সেগুলো, যেমন আমাদের টড, যিনি রাজস্থানের হিস্ট্রিটিকে বিখ্যাত জেমস টড মনে হয়, তিনি এইটা বলছেন যে চেদি হচ্ছে আসলে চান্দেরি, হ্যাঁ, যেটাকে প্রাচীন ভাষায় বলা হতো চন্দ্রবতী, এবং সান্দ্রবতী হচ্ছে গ্রিকরা বলতেন এই রকম। এটা একটা বুন্দেলখণ্ডের একটা টাউন মাত্র, সেইটাকেই উনি কিন্তু চেদি রাজ্য বলছেন। কিন্তু কোনোভাবেই চেদি রাজ্য অত ছোট হতে পারে না, বেশ আরও বড় জায়গা নিয়ে। বুদ্ধিস্টরা চেতি রাজ্যের উল্লেখ করেছেন চেতি বলে, আর
দ্বিতীয় হলো যে চান্দেরি কিংসের কথা যদি ছেড়েও দিই, কানিংহাম যিনি এই জায়গাটাকে আবার বলছেন যে মোটামুটি যে দাহালা বলে একটা জায়গা আছে, দাহালাটাও মোটামুটি বিখ্যাত জায়গা, যেখানে বিলহন কাশ্মীর থেকে এসেছিলেন, সেই জায়গাটাও বলছেন যে সেটাও হতে পারে। এবং আর একটা ব্যাপার যে অনেকেই বলেন যে এই চেদি রাজ্যের রাজধানী ছিল কালঞ্জর। কালঞ্জর নিয়ে দুটো তিনটে কালঞ্জর আমাদের মহাভারত কিংবা ইত্যাদিতে পাওয়া যাবে। কোনোটা মেরু পর্বতের কাছাকাছি, এই তথা কালঞ্জরে গিরৌ সপ্ত ব্যাধা ইত্যাদি ইত্যাদি যেসব ব্যাপার আছে সেটা অন্য জায়গায়। কিন্তু কালঞ্জরকে অনেকেই বলছেন যে চেদি রাজ্যের ক্যাপিটাল ছিল এটা, এবং সেই দিক থেকে কালঞ্জর কিন্তু একটা ইম্পর্টেন্স পায় যে চেদি রাজ্যের কালঞ্জর কিংবা কালিঞ্জর এইরকম ধরনের কথাবার্তা কেউ কেউ বলছেন। আর আমি অত ডিটেলসে এখন তো বলার উপায়ও নেই, একটা ইয়ের মধ্যে একটা ছোট্ট কথার মধ্যে অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবং চেদি রাজ্যের ব্যাপারে যে কালঞ্জর সেটা ক্যাপিটাল হিসেবে মহাভারতের মধ্যে কিন্তু একটা উল্লেখ পাই যে এটার আবার ইয়ে ছিল, মানে চেদি রাজ্যের ক্যাপিটাল কালঞ্জর, আবার নাকি কালঞ্জরের ক্যাপিটাল এই শক্তিমতী একটা নদী আছে তার ধারের অঞ্চল সেটা মহাভারতের মধ্যে সেটা শক্তিমতী নদী, সেই জায়গাটাকেও কালঞ্জর বলা হচ্ছে। কাজে এই যে জায়গাগুলো নিয়ে পুরো চেদি, অনেকে এটাও বলেন যে চেদি রাজ্যের এক্সটেনশন এইচ.সি. রায়চৌধুরী, বিশেষ করে যিনি আমাদের অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লিখে বিখ্যাত হয়েছিলেন এইচ.সি. রায়চৌধুরী, তিনি আবার বলছেন যে প্রায় নর্মদা তীর পর্যন্ত এই চেদি রাজ্যের বিস্তার ছিল। থাকতেও পারে, কারণ জরাসন্ধ যার ফলে ছিলেন তার রাজ্য অনেকটা বড় হতে পারে, এটা অস্বাভাবিক নয়। চেদি রাজ্যের পরিস্থিতি জেনে রাখুন মোটামুটি বুন্দেলখণ্ড। আর একটা আপনি জানতে চেয়েছেন, সেটা হলো মৎস্যদেশ। মৎস্যদেশটা অনেকটাই খুব সোজাসুজি জায়গার মধ্যে পড়ে। হস্তিনাপুর কিংবা ইন্দ্রপ্রস্থ এই জায়গাটা দিল্লি, নিউ দিল্লির মতো একটা জায়গা। সেই জায়গা থেকে আমরা এখনও পর্যন্ত কিন্তু জয়পুর যাওয়াটা খুব রেওয়াজ আছে, দিল্লি থেকে যাওয়া যায়। এই মৎস্য দেশটা কিন্তু তার প্রধান হচ্ছে জয়পুর, আলোয়ার, এমনকি আবু পাহাড়, এই সমস্ত অঞ্চলটা নিয়ে ভরতপুর, এই অঞ্চল জয়পুর, যোধপুর, ভরতপুর ইত্যাদি যে জায়গা, এই জায়গাটা নিয়েই কিন্তু মৎস্যদেশ ছিল। এবং এখানকার রাজা ছিলেন সেই বিরাট রাজা যিনি অজ্ঞাতবাসের সময়ে, তার মানে খেয়াল করে দেখুন, পাণ্ডবরা কিন্তু সন্দেহমোচনের জন্য বহু দূরে পালিয়ে যাননি। সন্দেহমোচনের জন্য খুব কাছাকাছি জায়গা একটা বেছে নিয়েছেন, যে বিরাট রাজ্যের এখানেই তারা থাকবেন, মানে অজ্ঞাতবাস করবেন। এই জায়গাটা কিন্তু মৎস্যদেশ, দিল্লি থেকে খুব দূরে নয়, অর্থাৎ হস্তিনাপুর থেকেও কিন্তু খুব দূরে নয়। সেটা আমরা প্রমাণও পাবো। যে মুহূর্তে দুর্যোধনদের মনে হলো যে এরা 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 অজ্ঞাতবাসে এখানে থাকতে পারে, একটা কোনো সূত্রে কৃচক যখন মারা গেল, তখন তাদের মনে হলো যে আমরা ওদের আইডেন্টিটি, ওদের টাইমের, অজ্ঞাতবাসের টাইমের আগেই বার করে ফেলব। ফলে তারা কিন্তু তার রাজ্য চড়াও হয়েছিলেন, বিরাটের সমস্ত গোশালা থেকে গোধন হরণ করবেন বলে ঠিক করেছিলেন। সেই যুদ্ধে আলটিমেটলি হেরে যান এবং অর্জুন একেবারে এক্সপ্রেস ওয়েতে এক্সপোজড হয়ে যান, এবং সেটা টাইমের পরে, সেটা অন্য কথা। কিন্তু যাওয়াটা খুব সহজ ছিল, সেটা এখনও, তখনও ছিল, এখনও, এটা বোঝা যাচ্ছে। কাজেই জয়পুর, ভরতপুর, আলোয়ার, এমনকি আবু পাহাড়ের যে অঞ্চল আর কি, সে অঞ্চল, যোধপুর ইত্যাদি নিয়েই কিন্তু তৎকালীন দিনের খুব সমৃদ্ধ নগর, কিন্তু বিরাট নগর। এইটা হচ্ছে মোটামুটি মৎস্য দেশের। আবার এটাও ঘটনা যে এটার কিছু কিছু মৎস্য দেশ থাকে, বৌদ্ধ যারা, তারা এটাকে মৎস্য বলেছেন। এবং একটা জায়গা নাকি এখনও আছে যেটা মানে মানে এরকম বলা হচ্ছে যে আলোয়ার থেকে 22 মাইল দূরে সেই জায়গাটা একটা আছে যার নাম হচ্ছে মচ্ছেরি, অর্থাৎ মৎস্যর একটা অপভ্রষ্ট শব্দও কিন্তু এখনও পাওয়া যায়
যেটা আলোয়ারের খুব কাছে, এবং একটা তার নাম মচ্ছেরি, এইটা খুব আমার কাছে খুব আশ্চর্য লাগে, এরকম একটা নামও রয়েছে সেখানে। আর আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আর সাউদার্ন মানে এর রাজ্যের এক্সটেনশন কত দূর পর্যন্ত না পর্যন্ত, এটা সবগুলোই খুব গবেষণার জায়গা, সেটা নিয়ে কিছু বলতে চাই না। তৃতীয় হচ্ছে, আপনি জানতে চেয়েছেন মণিপুরের সম্বন্ধে। মণিপুরের সম্বন্ধে বলি যে মণিপুরের কথা আমরা এখনকার দিনে অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন, বিশেষ করে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা এটা হবার পরেই অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই মণিপুরটা কোথায়। আপনিও যেমন জিজ্ঞাসা করেছেন সায়ন্তনবাবু। তো সেই মণিপুর অনেকেই আমরা ভাবি যে আমাদের যে এখনকার যে মণিপুর জ্বলছে ইত্যাদি ইত্যাদি, সেই মণিপুরের জায়গা। এবং মণিপুরের নৃত্য একটা খুব বিখ্যাত জায়গা, যে মণিপুরের একটা স্পেশাল টাইপ অফ নৃত্য আছে, যদিও বৈষ্ণবিজম সেখানে খুব বিস্তারিতভাবে মানে কি বলবো প্রভাব ফেলেছিল, তার ফলে মণিপুরের নাচের মধ্যে বৈষ্ণবিজমের বড় এফেক্ট আছে। যাই হোক, সেটা ছেড়ে দিলাম। কিন্তু যে মণিপুরের চিত্রাঙ্গদা, সেটা কখনোই আমাদের এই মণিপুর নয়। সেই মণিপুর ছিল কলিঙ্গ দেশে, অর্থাৎ কিনা যাকে আমরা এখন ওড়িশা বলি। ওড়িশা যদি আরেকটু এক্সটেন্ডেড হয়, যেটা প্রাচীনকালে বিখ্যাত জায়গাগুলো ছিল, যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই যে জায়গাটা, এই কলিঙ্গ অঞ্চলে মণিপুর একটা জায়গা, যেটা ল্যাসেন থেকে আরম্ভ করে বহু বহু পণ্ডিতরা এটাকে মানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন চিল্কা লেকের কাছে অমুক তমুক ইত্যাদি। গুস্তাভো পট তার ওয়েপন্সের ওপরে বই আছে, সেখানেও এই একই কথা বলবার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের ধারণা যে মহাভারতে যে বিচারটা হয়েছে, তাতে অনেকে আবার একটা মাদুরাই এই জায়গাটাও বলছে। কিন্তু আমাদের নিজের ধারণা যে এই মণিপুরের যে অঞ্চলটা, সেটা আমরা এখনই যে খুব একবারে পার্টিকুলারলি আইডেন্টিফাই করতে পারবো তা নয়। কিন্তু কলিঙ্গ যে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং সেটার একটা উদাহরণ হলো, সেটা আমি আপনাদের মহাভারত থেকে পড়ে শোনাবো, যে যখন উলুপির সঙ্গে মানে অর্জুন বনবাসে চলে গেছেন দ্রৌপদীর বিবাহের পর, সেই যুধিষ্ঠির যে নিয়ম হয়েছিল, যুধিষ্ঠির এবং দ্রৌপদীকে একসঙ্গে দেখে ফেলেন তিনি। ফলত তিনি নিজেই কর্তব্যবশত বনবাসে যাত্রা করেন 12 বছরের জন্য। কিন্তু সেই ব্রহ্মচর্য তিনি রাখতে পারেননি। সেই ব্রহ্মচর্য কী কারণে স্খলন হয়েছে, তার একটা কারণ উলুপি প্রথমে তাকে টেনে নিয়ে চলে যান। যাই হোক, সেখানে তার ব্রহ্মচর্য রক্ষা সম্ভব হয়নি। যদিও এই ব্রহ্মচর্যের ব্যাখ্যা অন্যরকম, তাকে ব্যাখ্যা করা যায় অন্যভাবে, সেটা পরের কথা হবে, সে সব কথা এখানে হয় না। আর তারপরে চিত্রাঙ্গদা, এবং অদ্ভুত ব্যাপার যে উলুপি যখন তার গঙ্গার দ্বারে রেখে গেল, গঙ্গার দ্বার কোথায় হবে, হরিদ্বার থেকে আরেকটু এগিয়ে ওই সব দিকে, সেখানে দেখা টাকার পর অর্জুন হঠাৎ তিনি নেমে এলেন, বলছেন যে এই যে পরিত্যজ্যগতা সাধ্যি, যেখান থেকে নিয়ে এসেছিলেন উলুপি সেই জায়গায় একেবারে দিয়ে গেলেন অর্জুনকে। দত্তা বরমজীয়ত্তম জলে সর্বত্র ভারত, জলে তিনি জলে মিলিয়ে গেলেন। এখন এই যে জলে মিলে গেলেন, তারপরে অঙ্গবঙ্গ অনেকগুলো জায়গা পশ্চিমে ঘুরলেন, পশ্চিম দিকেই, পশ্চিম ভারতেই। তারপর তিনি নেমে এলেন এদিকে এবং বলছেন অঙ্গবঙ্গ কলিঙ্গেশু ইয়ানি তীর্থানি কানিচিত। অঙ্গবঙ্গ কলিঙ্গের তীর্থ দর্শন করে, যদিও অঙ্গদেশে কী তীর্থ দেখেছেন, বঙ্গদেশে কী তীর্থ দেখেছেন কিছু বলেনি, বঙ্গদেশে তো আসারই নিয়ম ছিল না এককালে। সেসব করে তিনি কলিঙ্গ রাষ্ট্র দ্বারেষু ব্রাহ্মণা পাণ্ডবানুগা, তার সঙ্গে কিছু কিছু ব্রাহ্মণরা ছিল, কলিঙ্গ রাষ্ট্রের দ্বারে চলে এলেন। বেশ ভালো। সেখানে তিনি কি দেখতে পেলেন, যে একটা জায়গায় প্রচুর পরিমাণ অট্টালিকা এবং নানান রকম
সকলিঙ্গান অতিক্রম্য দেশান আয়তনানি চ হর্ম্যানি রমণীয়ানি প্রেক্ষমান যজৌ প্রভু। এটা দেখতে দেখতে যাচ্ছেন, কলিঙ্গান মানে কলিঙ্গ দেশটাকেই দেখতে দেখতে যাচ্ছেন। মহেন্দ্র পর্বতং দৃষ্টা, মহেন্দ্র পর্বতে পরশুরাম থাকতেন, সেখানে দেখা করে সমুদ্র সমুদ্রের তীর ধরে তিনি মণিপুরের দিকে গেলেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে মহেন্দ্র পর্বত যেখানে কলিঙ্গের, সেখান থেকে আর খানিকটা এগিয়ে তিনি মণিপুর রাজ্যে পৌঁছলেন। মণিপুরং জগামহ, তাহলে কোনোভাবেই যেটা এখনকার মণিপুর এটা যে নয়, সেটা মহাভারত থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এবং চিত্রাঙ্গদা যে রবীন্দ্রনাথের, সেটা যে কোনোভাবেই তার প্লেসটা, আর তিনি অত বোকা লোক নন, তিনি কিন্তু এসব ব্যাপার খুব জানতেন, যথেষ্ট পরিমাণে জানতেন, এবং স্বয়ং বিদুষাকর শাস্ত্রী সেখানে ছিলেন, কোনো ভুল হবার তার উপায় নেই। অতএব এই জায়গাটাও, প্লেসটাও, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা প্লেসও কিন্তু এই মণিপুরেই। সেখানে নানান রকম জায়গা দেখে মণিপুরের স্বরং রাজন, এবং এইখানে তিনি এসে মণিপুরেশ্বরের কাছে যাবেন, চিত্রবাহনের কাছে যাবেন, এবং তস্য চিত্রাঙ্গদা নাম দহিতা চারু দর্শনা, এবং তাং দদর্শপুরে তস্মিন বিচরন্তি যদৃচ্ছয়া, তিনি সেই মণিপুর রাজ্যের মধ্যে চিত্রাঙ্গদাকে যেন তেন প্রকারেণ, আপনারা জানেন যে চিত্রাঙ্গদার মধ্যে একটু পৌরুষীয় ভাব ছিল, এবং তিনি যেহেতু একটা মাত্র মেয়ে, তার কোনো ছেলে নেই, তাকে ছেলের মতো মানুষ করেছেন আমাদের চিত্রবাহন রাজা। সেইটা দেখে তার এত আকর্ষণ তৈরি হলো। হ্যাঁ, যদর্শ চৈত্রবাহনী, চকমে চৈত্রবাহিনী, তিনি চৈত্রবাহনী মানে হচ্ছেন চিত্রাঙ্গদা, চিত্রবাহনের মেয়ে বলে তাকে চকমে মানে তিনি কামনা করলেন, এবং সেটা চিত্রবাহনের কাছে গিয়ে বললেন। কিন্তু অবধারিতভাবে মণিপুরের স্বর, তার মণিপুর মানে কলিঙ্গ দেশের মধ্যেই একটা অন্যতম সমৃদ্ধ জায়গা, যেখানে একজন রাজা আছেন। এইটা কিন্তু বুঝতে হবে যে কলিঙ্গের একেবারে কাছাকাছি, পুরো যদি কলিঙ্গ নাও হয়, তার মানে এটা একটা পৃথক নগর যেটা কলিঙ্গের খুব কাছে। কেননা তা না হলে এই কথাটা বলতেন না, সকলিঙ্গান অতিক্রম্য, কলিঙ্গতে নানান জিনিস দেখতে দেখতে সেটা অতিক্রম করে মহেন্দ্র পর্বতে গেলেন, মহেন্দ্র পর্বত থেকে এই, তার মানে কলিঙ্গ দেশের আশেপাশে কোনো জায়গা, যার জন্যই কেউ কেউ হয়তো বলতে সাহস পেয়েছেন যে মাইট বি এটা মাদুরাই। যাই হোক, এই হলো আমাদের মণিপুরের আখ্যান। সায়ন্তন ব্যানার্জি আরেকটি প্রশ্ন করেছেন যে রামায়ণ মহাভারতের মধ্যে কোনটি প্রথমে লেখা হয়েছে, এবং সেই বিষয়ে যদি কিছু বলেন। যদিও মহাভারতের মধ্যেই রাম উপাখ্যান আছে, সেই হিসেবে রামায়ণ বেশি প্রাচীন হবার কথা, কিন্তু অনেকেই আবার বলেন যে রামায়ণের ভাষা নাকি মহাভারতের চেয়ে আধুনিকতর, তাই রামায়ণ পরে লেখা হয়েছে। অনেকেই কেন, আরও অনেকে অনেক কিছু বলেন। মোট কথা এই প্রশ্নটার উত্তর একটা দুটো নয়, 3, 4, 5, 6, 10টা বই এই নিয়ে লেখা হয়েছে। মহাভারত আগে না রামায়ণ আগে, কাজে সেসবের মধ্যে যাচ্ছি না, শুধু এইটুকু সংক্ষেপে বলছি। এটার কোনো ভালো প্রশ্নের ডিসাইসিভ উত্তর এখনও হতে পারবে না, কিন্তু অবধারিতভাবে রামায়ণ মহাভারতের আগে লেখা হয়েছে। ভাষা নিয়ে কোনো কথাই বলবেন না, কারণ ভাষা তত্ত্বের যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে রামায়ণ এবং মহাভারত দুই জায়গাতেই পাণিনি ব্যাকরণ অনুসারে যে ভাষাটা হয়, সেই ভাষার মাঝে মাঝেই কিন্তু চ্যুতি আছে, অর্থাৎ সেইগুলোকেই কিন্তু আমরা আর্ষ প্রয়োগ আমরা উচ্চারণ করি। হ্যাঁ, যেমন বাল্মীকির যে প্রথম অভিশাপের ছন্দ, তার মধ্যেই একটু যেন গণ্ডগোল লাগে, সেটা ছেড়ে দিন। এখন এই যে সমস্ত অনুষ্টুপ ছন্দ সেটা নয়, অথচ অনুষ্টুপ বলে বিখ্যাত হয়েছে। একটু এটা তো ঘটনা, অনুষ্টুপ ছন্দের যে লক্ষণ তা সবসময় যে মিলছে তা নয়, এরকম ধরনের চ্যুতি ছেড়ে দিন। কিন্তু বাল্মীকির ভাষা অত্যন্ত পোয়েটিক,
সে ভাষার স্টাইল লেয়ার্স নিয়ে অনেকে চিন্তা করেছেন। ব্রকিংটন সাহেব তো সেই লেয়ার নিয়ে রাইটার্স রামও লিখে ফেলেছেন, তার মধ্যে কোনটা প্রক্ষিপ্ত কোনটা এসব বলেছেন। কিন্তু এইসব প্রমাণ নয়। যেটা সাধারণত দেখা হয় যে বুদ্ধ যখন জন্মেছিলেন, বুদ্ধ জন্মের আগে কিনা রামায়ণে বুদ্ধর সম্বন্ধে কোনো কথাবার্তা নেই। একটা জায়গায় যথাহি বুদ্ধস্তথাহি চৌর বলে যে উল্লেখ আছে, সেটাকেও প্রক্ষিপ্ত বলা হয় যে বুদ্ধ, কিন্তু তাছাড়া বুদ্ধের কোনো ব্যাপারে কোনো রেফারেন্স রামায়ণের মধ্যে নেই। এটাকে মিন করা হয় যে রামায়ণ অবধারিতভাবে বুদ্ধের পূর্বে। এখন সেটা যদি হয়, সেটা একটা ডেট ফেলতে পারেন। দ্বিতীয় হচ্ছে, রামায়ণের কাহিনী নিয়ে প্রচুর পরিমাণ জাতক গ্রন্থ থেকে আরম্ভ করে, ত্রিপিটক থেকে আরম্ভ করে অন্যান্য বুদ্ধ গ্রন্থে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ এই রাম সংক্রান্ত ঘটজাতক থেকে, দশরথ জাতক থেকে অনেক অনেক লেখা হয়েছে। তার মানেই সেটা বুদ্ধের আগে, বুদ্ধের কোনো ইনফ্লুয়েন্স রামায়ণের মধ্যে নেই। হোয়ারাস মহাভারত, এটাও একটা অদ্ভুত ব্যাপার। এই মহাভারতের প্রথম রেফারেন্স পাওয়া যাচ্ছে সেটা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে আশ্বরায়ণের যে গৃহসূত্র, সেখানে কিন্তু মহাভারতের উল্লেখ হচ্ছে। তার মানে মহাভারতের বেশ কিছু অংশ 5ম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দের আগে। সেটা যদি হয় তাহলে মহাভারত লেখা আরম্ভ হয়েছে সেই সব সময়। এখন অনেকেই বলেন যেটা, যে এই রামায়ণ কিংবা মহাভারত কোনোটাই একসঙ্গে একই কালে লেখা হয়নি। যাই হোক, সেটা কেন বলছেন যারা বলছেন তারা বলুন। আমি যে সর্বাংশে তাদের সঙ্গে একমত তা নয়, আমার খানিকটা একমতও বটে যে কিছু কিছু অংশ তো অবধারিতভাবে পরবর্তীকালে তার মধ্যে ইন্টারপোলেটেড হয়েছে। কিন্তু মহাভারতের যে কোর অংশ, যেটা অনেকেই বলেন যে ভীমের যে রক্তপানের ভাবনা, হ্যাঁ, এই যে রিজিডিটিগুলো, মানে এই যে অ্যাবরিজিনাল ভাবনা, রাক্ষসের সঙ্গে তাদের বিয়ে করে ফেলছেন, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু একটু যেন বেশি পুরনো অনেকে মনে করেন। তাহলে হয়তো এরকম হতে পারে যে রামায়ণের যে মহাভারতের যে কোর কাহিনী, সেটা এমন হতে পারে যে সেটা রামায়ণেরও আগে, এমন হতে পারে। আর মহাভারতের মধ্যে রামোপাখ্যান আছে, এবং সেই রামোপাখ্যানটা এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে রামায়ণ বিচারের ক্ষেত্রে, যে সেখান থেকে অনেকেই বিচার করেন যে ইন্টারপোলেশন যদি না হতো তাহলে রামোপাখ্যানের চেহারা অন্যরকম হতো। সেই অরিজিনাল রামায়ণের একটা ভার্সন কিন্তু রামোপাখ্যানের মধ্যে উঠে আসে। ফলে তো সেখানেও মনে হয় যে মহাভারতের কিছু কিছু অংশ আরও বেশি পুরনো। কাজেই এই সমস্ত দিক বিচার করে আরও অনেক বিচার আছে। ভাষা বিচারের কথা ছেড়ে দিলাম, ওটা মোস্ট মানে ডিসেপটিভ। সাহেবরা খুব চেষ্টা করেন আর লিঙ্গুইস্টিক বিচার করার চেষ্টা করেন। আমার মতে সেটা ভীষণ ডিসেপটিভ, ওই দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। এখন এই জায়গায় দাঁড়িয়ে রামায়ণের পূর্বগ্রন্থি, অর্থাৎ সেটা যে আগে লেখা হয়েছিল, তাদের মূলাংশ যে আগে লেখা হয়েছিল, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা ওই যে অনুষ্টুপ ছন্দ, সেই ছন্দটাও কিন্তু বেদ পরবর্তীকালে, এই ছন্দটা বেদের মধ্যেও অনুষ্টুপ ছন্দ আছে। কাজে এই যে অনুষ্টুপ ছন্দেই বাল্মীকি লিখছেন, এটা প্রায় বেদ পরবর্তী যুগের সঙ্গে মিলে যায় বলেই আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি যে এই জায়গাটা ধরা, যে রামায়ণ ঠিক বেদ পরবর্তীকালে, উপনিষদ পরবর্তীকালের প্রথম মহাকাব্য, যেখানেই অনুষ্টুপ ছন্দটা বেশি মাত্রায় ব্যবহার হয়েছে। মহাভারতের মধ্যেও প্রচুর অনুষ্টুপ ছন্দ আছে, কিন্তু তাছাড়া আরও অন্যান্য ছন্দও আছে যেগুলো অবধারিত। রামায়ণও নেই তা নয়, অধ্যায় শেষে কিছু কিছু জায়গায় আপনার অন্যরকম ছন্দ আছে, সেটা অধ্যায় শেষ করারই একটা নিয়ম
যে অন্য ছন্দে অধ্যায় শেষ করতে হবে, কিন্তু তার যে ভ্যারাইটিস সেটা মহাভারতে এত বেশি যাতে মনে হয় যে মহাভারত অবধারিতভাবে একটু পরের রচনা। আর সব কিছু মিলিয়ে এটা একটা সিদ্ধান্তই যে রামায়ণের পরবর্তী সময়ে মহাভারত লেখা হয়েছে। কোর অংশের কথা নিয়ে অনেক অনেক দরবার আছে, এর থেকে বেশি বলতে পারবো না, সময়ও নেই আর অত বলা তার উপায়ও নেই। আপনি আরেকটা প্রশ্নে ভাস কালিদাস পড়ানোর অনুরোধ করেছেন, সেটা তো ভবিষ্যৎ। এখন সেটা আমার পাঠকরা কতটা নেবেন, যারা শ্রোতা, পাঠক তো এখন বলি না, এতকাল লিখেছি শুধু, এখনও লিখে যাচ্ছি, কিন্তু শ্রোতারা কতটা নেবেন জানি না। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট করেছেন, যে আধ্যাত্মিক হতে গেলে কি ঈশ্বর বিশ্বাসী হতেই হবে? আমি সমরেশ বসুর মতো নাস্তিক লেখক রচিত সাম্য পড়েছি, যার মতো আধ্যাত্মিক লেখা খুব কমই আছে। আসলে আধ্যাত্মিক শব্দটা সকলেই ভালো করে বোঝেন না। আধ্যাত্ম কিংবা অধ্যাত্ম কিংবা আধ্যাত্মিক বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে খুব খুব একটা আধ্যাত্মিক, রিলিজিয়াস, একটু ফিলসফিক্যাল, হাইলি ফিলসফিক্যাল এইরকম একটা জগৎ, যেখানে একটা অদ্ভুত ধরনের ট্রান্সফরমেশন হয়, যেখানে একটা একটা কি বলবো সলেন এবং কি বলবো একটা 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 সাইলেন্স কিংবা কি বলবো এই ধরনের একটা যে অধ্যাত্ম জগৎ, রিলিজিয়াস জগৎ কিংবা ফিলসফিক্যালি সমাধি জগৎ, এরকম একটা অধ্যাত্ম বলতে আমরা বুঝি যে উনি খুব আধ্যাত্মিক লোক, মানে ঠাকুর পুজো অমুক তমুক ইত্যাদি নিয়ে থাকেন, কিংবা ওই সব ধর্মগ্রন্থ শাস্ত্রাদি নিয়ে চর্চা করেন, তাকে খুব আধ্যাত্মিক বলি। আধ্যাত্ম বলতে অধ্যাত্ম বলতে কিন্তু তা নয়। এই প্রশ্নটা ভগবদ্গীতার মধ্যে অষ্টম অধ্যায়, ভগবদ্গীতার অষ্টম অধ্যায় প্রথম আরম্ভ হয়েছে এই দিয়ে, যে কিং তৎ ব্রহ্ম, সেই ব্রহ্ম কি? এই প্রশ্ন করছেন অর্জুন, যে কিং তৎ ব্রহ্ম কিম অধ্যাত্মম, কিং তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম ইত্যাদি, যাই হোক শ্লোকটা পুরো বলছি না। তারপরে যখন উত্তর দিচ্ছেন, কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে ব্রহ্ম কি আর অধ্যাত্ম কি, অধ্যাত্ম থেকেই তো আধ্যাত্মিক, সেখানে কৃষ্ণ উত্তর দিচ্ছেন অক্ষরং পরমং ব্রহ্ম। আমি এটা আগে কোন একটা এপিসোডে বলেওছি। আর স্বভাবও অধ্যাত্ম উচ্চতে, স্বভাবটা হচ্ছে অধ্যাত্ম। এখন দেখুন, এই অধ্যাত্ম মানে যেমন আমি আলাদা বলছি, সেমনি স্বভাব মানেও কিন্তু আলাদা। স্বভাব মানে আমাদের নেচার নয়, যে আমরা এই করছি সেই করছি, ও খুব স্বভাব ওটা, এরকম নয়। স্বভাব মানে এই যে পরমেশ্বর, তিনি যে সূক্ষ্ম দেহে আমাদের মধ্যে আছেন, আত্মনি অধিষ্ঠিত, অর্থাৎ আমার যে আত্মা, যে স্থূল দেহ, তার মধ্যে যিনি অধিষ্ঠিত আছেন, অর্থাৎ তাকে, সেইটা হচ্ছে অধ্যাত্ম। তার মানে যে সুযোগটা আমরা পাচ্ছি যে একটা দেহের মধ্যে, জীব দেহের মধ্যে, সেই যে পরমেশ্বর অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, যিনি সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ সাংখ্য দর্শনের মতে, যিনি সাক্ষী চৈতন্যস্বরূপ নির্গুণ, এই যে নির্গুণ সাক্ষী চৈতন্যস্বরূপ যিনি আমাদের ভেতরেই আছেন, তিনি কিন্তু আমাদের কোনো কর্ম নির্দেশ করেন না। তয়া হৃষিকেশ হৃদয়স্থিতেন যথানিযুক্তস্মি তথা করমি, এটার মতো ভুল কথা এবং স্বার্থপরের মতো কথা পৃথিবীতে নেই। এটা কারোর সম্বন্ধে বলা হয় নাকি দুর্যোধন বলেছিলেন যে জানামি ধর্মম। অনেকেই প্রশ্ন করে এটা মহাভারতে আছে, না মহাভারতে নেই। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানাম অধর্মং নচমে নিবৃত্তি। আমি ধর্ম জানি কিন্তু আমার প্রবৃত্তি নেই। দুর্যোধনের কথা বলে বলা হচ্ছে এটা। জানাম অধর্মম, আমি অধর্মকেও জানি কিন্তু তাতে আমার নিবৃত্তি নেই। তাহলে আমি কি করছি? তয়া হৃষিকেশ হৃদয়স্থিতেন
যথা নিযুক্তস্মি তথা করোমি। হৃদয়স্থিত ঋষিকেশ যা আমাকে বলছেন, যা নির্দেশ দিচ্ছেন, আমি তাই করছি। আমরা ভগবানের নির্দেশে চলি না। কর্ম করার স্বাধীনতা মানুষের। আমার একটা ভিডিও আছে, দেখবেন যে ভগবান আছেন কি করতে, যদিও সেটাকে আমি রিফিউজ করব অন্যভাবে, এইভাবে নয়, সেটাই ধরেই নেব যে ভগবান আমাদের পাপ কিংবা পুণ্য এগুলো তিনি দেন না। এখানে আমরা স্বাধীনভাবে কাজ করি, তার ফল আমরা পাই, কর্মের ফল আমরা পাই। সেটা ভগবান নিজেও মৌসল পর্বে দেখিয়েছেন যে আমার কর্মের ফল আমি ভোগ করছি, মনুষ্য লীলায় তিনি ভোগ করছেন সেটা। কাজেই কর্মের ফল কিংবা চালনা এগুলো ভগবান করেন না, এখানে আমাদের স্বাধীনতা রয়েছে, জীবের স্বাধীনতা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে অধ্যাত্ম, তাহলে আমাদের স্বভাবটা কি হওয়া উচিত? স্বভাবটা এই, যেহেতু তিনি আমাদের এইখানে আছেন, অতএব স্বভাবও হওয়া উচিত যে আমাদের এই জীব দেহের মধ্যে তিনি আছেন, আমরা যেন এই দেহটাকে পরমাত্মা না ভাবি, দেহ অনুসারে যেন না চলি। আমরা যেন সেই স্মরণটা করি যে আমার দেহ যা করছে তাই তিনি করাচ্ছেন না, তিনি আমার ভেতরে আছেন, অতএব সেইটাই আমার স্বভাব হওয়া উচিত। অর্থাৎ চেনা উচিত যে আমি যে জীব, তিনি ঈশ্বরাংশ, অতএব সোহম, আমি সেই ব্রহ্ম, এই ভাবনাটাই স্বভাব হওয়া উচিত। এটা হচ্ছে অধ্যাত্ম। তার মানে কি, যদি এক্সটেন্ডেড অর্থ ধরেন, তাহলে দেখবেন যে রিলিজিয়াস কিংবা ফিলসফিক্যাল যে জিনিসগুলো আমরা করি, অর্থাৎ ঠাকুর পুজো করছি কি করছি, এই যে রিলিজিয়াস ভাবনা, স্বাভাবিকভাবেই তো সেটা জীবের প্রধান কর্ম হয়ে ওঠে, ঈশ্বরানুসন্ধানের জায়গাটা সেইটা করি বলেই অধ্যাত্ম ব্যাপারটা কিন্তু চেপে গেছে এই একদম রিলিজিয়াস এবং ফিলসফিক্যাল একটা যে কোয়েস্ট, সেই জায়গায় চেপে গেছে অধ্যাত্মটা। কিন্তু অধ্যাত্ম মানে রিয়েলি আ কোয়েস্ট ফর দ্য সেলফ উইদিন, এটা হচ্ছে অধ্যাত্ম। কাজেই আপনি যে প্রশ্ন করেছেন আধ্যাত্মিক হতে গেলে ঈশ্বরে বিশ্বাসী হতে হবে কিনা, এটা এই প্রশ্নটা আসে না। আধ্যাত্মিকতার মধ্যে ঈশ্বর নাই থাকুন, কিন্তু অবধারিতভাবে আত্মানুসন্ধান তো আছেই। আর আত্মানুসন্ধান মানেই কিন্তু ঈশ্বরের সন্ধান। সমরেশ বসু কী লিখেছেন? সমরেশ বসু অনেক কমপ্লেক্স মানুষ, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। সমরেশদার মতো লেখক খুব কম হয়, তিনি নাস্তিক হতে পারেন, কিন্তু যা তিনি লিখেছেন সেটা ওই সাম্যের যে ভাবনা, সেখানে তৎকালীন যে ভাবনা, সেই অনুসারে আধ্যাত্মিকতার জায়গা তৈরি হয়ে গেছে। তিনি লেখক তো, তিনি সব পারেন, সৃষ্টিশীল লেখক একজন, তিনি সব পারেন।